গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর যারা যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। তো বন্ধুরা, এখন যা নিউজ শুনছি চারদিক থেকে, পুরো ওয়ার্ল্ডে যেন যত পলিটিশিয়ানসরা আছে আমার মনে হয় একটু ভয়ে ভয়ে রয়েছে। বাংলাদেশে লাস্ট ইয়ার যা হয়েছিল, যেভাবে শেখ হাসিনাকে তাড়ানো হয়েছে, তো সেইটা তো সবার এখনো মনে আছে। বাট যেই জিনিসটা আমি নোটিস করেছিলাম যে ওনার ছেলে বাইরে থাকে, আর একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল ওনার, আর ওখানে উনি খুবই কনফিডেন্ট সাউন্ড করছিল। তো রিজনটা আমার খুব জানার ইচ্ছে আছে যে এতটা কনফিডেন্স কোথা থেকে আসছে। তো নিশ্চয়ই কোনো ব্যাকিং আছে, আর ব্যাকিং মানে বুঝতে পারছো, পয়সার হেভি রকমের ব্যাকিং আছে, তার জন্যই এত কনফিডেন্স আসছে। আমাদের মতন দেশে ভাবো, যেখানে খাওয়ার জন্য লোকে মরে যাচ্ছে, চিকিৎসা করাতে পারছে না, আর একদিকে এই পলিটিশিয়ানসরা, কিছু বলার নেই। সবাই জানে কি হচ্ছে। একটা অনেস্ট পলিটিশিয়ান যে আশা করতে পারি আমরা, এটা আমার মনে হয় সম্ভবই না। যেই আস্তে আস্তে টাকা আসা শুরু করবে, পজিশন পাবে, তারপর সব চেঞ্জ, সব বদলে যাবে। এটা হিউম্যান নেচার আমার মনে হয়। জানি না, খুব কমই সংখ্যক মানুষ হবে যারা ভালো থাকতে পারে, আর একজন ভালো থাকলে হবে না। তো অবভিয়াসলি কারাপশন তো মানে, চলো আর বেশি কথা না বাড়িয়ে আগে ডাইরেক্ট ভিডিওতে যাই। এই যে শেখ হাসিনার ছেলে, তো ওনার ব্যাপারে কিছু জানি, তো ভিডিওটা শুরু করি। চলো শুরু করা যাক। আজকের সজীব ওয়াজেদ জয় নেই। গ্রেট ফলসের সেই বাড়িতে তিনি এখন নিঃসঙ্গ বন্দী। গলফ খেলতে যান, কিন্তু আগের মতো আর সেই দাপটপূর্ণ আত্মবিশ্বাস নেই। চারদিকে শুধু তদন্ত, মামলা আর গ্রেফতারের ভয়। সোফিয়াকে নিয়ে সম্পূর্ণ আলাদা জীবন কাটাচ্ছেন। নতুন বাড়িতে তারা নতুন স্বপ্ন বুনছেন, কিন্তু সেই স্বপ্নে জয়ের কোনো জায়গা নেই। তারা যে কতটা দূরে চলে গেছেন সেটা বোঝা যায় ক্রিস্টিনের নতুন বাড়ি কেনার সেই ছবি দেখে। সে আনন্দময় মুহূর্তে জয় অনুপস্থিত, শুধু ক্রিস্টিন নিঃসঙ্গ কিন্তু মুক্ত। মা শেখ হাসিনা ভারতের নির্বাসনে, দেশে ফিরতে পারছেন না। বোন সাইমা ওয়াজেদ WHO তে চাকরি হারিয়েছেন। খালাতো বোন টিউলিপ সিদ্দিক ব্রিটিশ মন্ত্রিসভা থেকে বেরিয়ে গেছেন। পুরো পরিবারটাই এখন জয়ের ভবিষ্যৎ এখন ঘোর অন্ধকারে ডুবে আছে। FBI তদন্ত চলছে পুরো দমে। ডিপার্টমেন্ট অফ জাস্টিস যদি চার্জ ফাইল করে, তাহলে তাকে দীর্ঘ কারাদণ্ড ভোগ করতে হতে পারে। আমেরিকায় মানি লন্ডারিং এর সাজা অত্যন্ত কঠোর। বাংলাদেশেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, সরকারি যেসব সুবিধা সেগুলো এখন স্থগিত। 2002 সালের কথা। তখন জয় বিয়ে করেছিলেন আমেরিকান সুন্দরী ক্রিস্টিনো ব্রায়ানোকে। পুরো বাংলাদেশে হইচই পড়ে গিয়েছিল। প্রধানমন্ত্রীর ছেলের আমেরিকান বউ, একেবারে ফেয়ারি টেইলের মতো গল্প। কন্যা সোফিয়া রেহানা ওয়াজেদ জন্মের পর পরিবারটি দেখতে ছিল একেবারে নিখুঁত। শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে পারিবারিক ছবিতে সবাই হাসি হাসি মুখ। ক্রিস্টিন শাড়িও পরতেন, বাংলাদেশি সংস্কৃতিতে মিশে গিয়েছিলেন নিজেকে। কিন্তু আসল সত্য ছিল একেবারে উল্টো। 2023 সালে যখন ক্রিস্টিন নতুন বাড়ি কিনলেন, সেই খুশির মুহূর্তের ছবিতে জয় কোথায়? আলিসা ক্যাস্টিলো যে ছবি পোস্ট করেছিলেন, সেখানে ক্রিস্টিন একা, সোল্ড কার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু স্বামী গায়েব। 2025 সালের জানুয়ারিতে জয় নিজেই ফেসবুকে স্বীকার করে নিলেন সেই মর্মান্তিক সত্য। লিখলেন, ক্রিস্টিন আর আমি বিবাহিত নই। প্রায় 3 বছর আগে আমরা আলাদা হয়েছি, ডিভোর্স হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এই ডিভোর্সের আসল কারণ কি? FBI এর রিপোর্টে ক্রিস্টিনের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে। ম্যাসাচুসেটস আর ভার্জিনিয়ায় তার অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা আসতো। এই অর্থের উৎস কি? এই ডিভোর্সের পেছনে কি FBI এর তদন্তের চাপ কাজ করেছে? জয়ের দুর্নীতির সবচেয়ে বড় অংশ ছিল আন্তর্জাতিক টেন্ডার নিয়ে কারসাজি। বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পের কথাই ধরুন। 2012 সালে
সরকার আমেরিকান কোম্পানি স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনালকে নিয়োগ দিয়েছিল স্যাটেলাইট ডিজাইন করার জন্য। তারপর ফ্রান্সের থেলিস আলেনিয়া স্পেসের সাথে চুক্তি হয় 19,510 কোটি টাকার। কিন্তু এই পুরো প্রক্রিয়ায় জয়ের ভূমিকা কি ছিল? তিনি ছিলেন আইসিটি উপদেষ্টা, আর তার নিজের কোম্পানি ওয়াজেদ কনসাল্টিং এই প্রকল্পে কনসাল্টিং করেছে। এটা কি স্বার্থের সংঘাত নয়? এফবিআই এর মতে জয় তার অবস্থান ব্যবহার করে আন্তর্জাতিক টেন্ডারে প্রভাব বিস্তার করতেন। যেসব কোম্পানি তাকে কমিশন দিত তারাই কাজ পেত, আর সেই কমিশনের টাকা যেত অফশোর অ্যাকাউন্টে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প একই ধরনের কারসাজির অভিযোগ। $5 বিলিয়ন এই প্রকল্পে জয়ের পরিবার কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে মালয়েশিয়ার অফশোর অ্যাকাউন্ট ব্যবহার করে। $300 মিলিয়ন মানি লন্ডারিং এর পুরো প্রক্রিয়াটা ছিল একেবারে হলিউড মুভির মতো। প্রথমে হংকং আর কেইম্যান আইল্যান্ডের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা আসতো স্থানীয় মানি এক্সচেঞ্জের মাধ্যমে। তারপর সেই টাকা চলে যেত ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক আর লন্ডনের ব্যাংকে। শেষে বিভিন্ন সেল কোম্পানির মাধ্যমে এই টাকা বৈধ করা হতো। কিন্তু এই টাকা আসতো কোথা থেকে? এফবিআই মনে করে বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রকল্প থেকে কমিশনের টাকা, স্যাটেলাইট প্রকল্প, রূপপুর প্রকল্প, জাতীয় পরিচয়পত্রের তথ্য বিক্রি, এসব জায়গা থেকে যে টাকা এসেছে সেটাই নাকি লন্ডার করা হয়েছে। আর এই পুরো প্রক্রিয়ায় সেল কোম্পানিগুলো ব্যবহার করা হয়েছে। ওয়াজেদ কনসাল্টিং, ইকম সিস্টেম, এমভিয়ন, এই কোম্পানিগুলো ছিল মানি লন্ডারিং এর হাতিয়ার। 2024 সালের 22 ডিসেম্বর বাংলাদেশ দুদকের কর্মকর্তারা একটা জরুরি সভা ডাকেন। সেই সভায় যা ঘোষণা দেওয়া হয় তা শুনলে চমকে যাবেন। এফবিআই থেকে একটা বিশাল ডকুমেন্ট এসেছে। হাজার হাজার পৃষ্ঠার সেই ফাইলে রয়েছে জয় আর হাসিনার বিরুদ্ধে নির্মম অভিযোগ। কিন্তু এই তদন্ত শুরু হয়েছিল অনেক আগে। 2014 সাল থেকেই এফবিআই জয়ের উপর নজর রাখছিল। এই ডকুমেন্টে লেখা আছে যে লিন্ডা স্যামুয়েলস নামে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের এক সিনিয়র অ্যাটর্নি স্পেশাল এজেন্ট লা প্রেভো এর সাথে যোগাযোগ করে নিশ্চিত করেছেন সেই চাঞ্চল্যকর তথ্য। $300 মিলিয়ন বাংলাদেশ থেকে বিভিন্ন আমেরিকান ব্যাংকে পাচার হয়েছে। ডিপার্টমেন্ট অফ জাস্টিসের মানি লন্ডারিং অ্যান্ড অ্যাসেট রিকভারি সেকশন এখন জয়ের প্রতিটি সম্পত্তি খুঁজে বের করে বাজেয়াপ্ত করার চেষ্টা করছে। ওয়াশিংটন ফিল্ডের এজেন্টরা তার প্রতিটি অ্যাকাউন্ট, প্রতিটি সম্পত্তি ট্র্যাক করছে। আর এফবিআই এর এক গোপন ইনফরমার দিয়েছে দুটি চাঞ্চল্যকর নাম, মার্কিন আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান আর সিনিয়র জয়েন্ট সেক্রেটারি নিজাম চৌধুরী। এরা নাকি জয়ের গোপন নেটওয়ার্কের মূল চালিকা শক্তি। 2022 সালে জয় বিনিময় অ্যাপ লঞ্চ করেছিলেন। বলা হয়েছিল এটা বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট সিস্টেমের বিপ্লব আনবে, কিন্তু আসল কাহিনী ছিল ভিন্ন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মানসুর সম্প্রতি প্রকাশ করেছেন যে বিনিময় অ্যাপ ছিল জয়ের সাথে যুক্ত সেল কোম্পানির সাথে সংযুক্ত। বাংলাদেশ ব্যাংক নিজেই একটা ইন্টার অপারেবিলিটি প্ল্যাটফর্ম তৈরি করেছিল, কিন্তু আইসিটি ডিভিশন বাধ্যতামূলকভাবে বিনিময় ব্যবহার করার নির্দেশ দিয়েছিল। আরও মজার ব্যাপার হলো এই প্রকল্পে যুক্ত ছিলেন নাসরুল হামিদের ছেলে জারিফ হামিদ। তিনি ছিলেন ফিনটেক সলিউশন আর ভেলওয়্যার লিমিটেডের সাথে যুক্ত। পুরো ব্যাপারটা ছিল একটা পারিবারিক ব্যবসা। জয়ের খালাতো বোন টিউলিপ সিদ্দিক ব্রিটিশ সংসদ সদস্য এবং মন্ত্রী ছিলেন। তিনিও জড়িয়ে পড়েছেন এই কেলেঙ্কারিতে। 80,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তার নামও তালিকায়। এফবিআই এর মতে টিউলিপ ছিলেন জয়ের ইউরোপীয় নেটওয়ার্কের অংশ। ব্রিটেনে টাকা পাঠানোর জন্য তার অবস্থান ব্যবহার করা হতো, আর তার সাথে যোগাযোগ রাখতেন হাসিনার ছোট বোন শেখ রেহানা। কিন্তু যখন হাসিনার সরকার পতন হলো তখন টিউলিপের অবস্থানও টালমাটাল হয়ে গেল। শেষ পর্যন্ত তাকে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়েছে। জয়ের বোন সাইমা ওয়াজেদ পুতুল WHO এর আঞ্চলিক পরিচালক ছিলেন, কিন্তু তিনিও ছাড় পেলেন না দুর্নীতির অভিযোগ থেকে। জাল সার্টিফিকেট দিয়ে চাকরি নেওয়া, সূচনা ফাউন্ডেশনের মাধ্যমে $2.8 মিলিয়ন
আত্মসাৎ। Seriously? এসব অভিযোগে তাকে WHO থেকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে। মজার ব্যাপার হলো WHO এর মহাপরিচালক টেড্রস আধানম তাকে ছুটিতে পাঠানোর ঘোষণা দেওয়ার পরও সাইমা ঢাকায় ফিরে আসেননি। তিনি জানেন বাংলাদেশে এলেই গ্রেফতার হওয়ার সম্ভাবনা। জয়ের ভবিষ্যৎ আলাদা এখন পুরো অনিশ্চিত। সেল বানাতে হবে হোল FBI ফ্যামিলিকে তদন্ত জেলে রাখার চলছে। জন্য। ডস যদি চার্জ ফাইল করে তাহলে তাকে দীর্ঘ কারাদণ্ড ভোগ করতে হতে পারে। আমেরিকায় মানি লন্ডারিং এর সাজা খুবই কঠিন। বাংলাদেশেও তার বিরুদ্ধে একাধিক মামলা, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। সরকারি যেসব সুবিধা তিনি পেতেন সব বাতিল। কিন্তু সবচেয়ে বড় শাস্তি হলো সামাজিক। একসময় যিনি ছিলেন বাংলাদেশের ভবিষ্যৎ নেতা, আজ তিনি একা। বন্ধুরা দূরে সরে গেছেন, পরিবার ছত্রভঙ্গ হয়ে গেছেন। গ্রেট ফলসের সেই বিশাল বাড়িতে বসে জয় হয়তো ভাবেন কোথায় ভুল হলো। ক্ষমতার মোহে পড়ে তিনি হারিয়েছেন সবকিছু, স্ত্রী, সন্তান, পরিবার, সম্মান, সব। এটাই সজীব অজের জয়ের আসল গল্প। ক্ষমতার অপব্যবহার করে যিনি গড়েছিলেন কোটি কোটি টাকার সাম্রাজ্য, আজ সেই সাম্রাজ্য ধূলিসাৎ। তিনি এখন শুধুই একা, একা এবং নিঃসঙ্গ। তো বন্ধুরা, এই যে হোল ডিটেল গুলো আমরা জানলাম, মানে এটা দেখে তখন মনে হয় যে 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 জিনিসগুলো সেই সময় হয়েছে সেগুলো একদম উচিত হয়েছিল। কারণ দূর থেকে মনে হয়, কারণ সেই জায়গায় আমরা নেই, সেই দেশে আমরা বাস করিনি, তার জন্য বুঝতে পারি না। তখন মনে হয় যে এতটা করার দরকার ছিল না, কিন্তু যারা থাকে তারা জানে যে কি লেভেলের কারাপ্টেড লোক। যখন নিউজ পোর্টালে বা ইনস্টাগ্রামে দেখি যে নেপালে যে আন্দোলনটা করছিল জনজিরা, তো সেখানে অনেক বাইরের লোকরা কমেন্ট করছে, আমাদের এখান থেকেও কমেন্ট করছে যে তারা একটু সিম্পাথাইজ করছে, একজন মন্ত্রীর বউকে পুড়িয়ে ফেলা হয়েছে বলে। বাট ডিটেলস এর লোকরা জানে না যে কি লেভেলের লোকদের জ্বালিয়েছে, যে তারা এতটা মানে অ্যাগ্রেসিভ হয়েছে জনতাকে, তারা ঠকিয়েছে, জ্বালিয়ে, মানে মানে বেঁচে আছে মানুষরা এতটুকুই, বাট ওই মরার মতন কিছু পাচ্ছে না, কোনো সুবিধা পাচ্ছে না, বেঁচে আছে, এর থেকে বড় জিনিস আবার কি। তো তাদের সাথে যা যা হচ্ছে তখন মনে হয় কি না, ঠিক এইগুলো বলতে নেই, কিন্তু স্টিল যখন অভিশাপ দেয়া এসব জিনিস খারাপ, বাট কিছু কিছু জিনিস এমন দেখি না আশপাশের পলিটিশিয়ান হোক বা অন্যান্য দেশের, তখন মনে হয় অভিশাপই বেরোয় মুখ থেকে, যে এমন হোক যে এদের কাছে টাকা থেকেও যেন খেতে না পারে, এমন রোগ দিয়ে দিক ওপরালা। যেই লেভেলের পাবলিকদের চুষে খেয়েছে পলিটিশিয়ানসরা, তারা যে তাদের যে বড় বড় ক্ষতি হতে দেখি না, এটাই আফসোস, আর কিছু না। তো ইয়া গাইস, দ্যাট ইজ ইট ফর টুডে। এটাই আশা করি যে কোনো জায়গায়, যে কোনো দেশে যেখানেই মানুষরা আন্দোলন করছে নিজের হকের কথা বলার জন্য, তারা যেন সেই হকটা পায় আর জিততে পারে। এটাই আমার উপরওয়ালার থেকে চাওয়া। আমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই বাই এন্ড টেক কেয়ার।